দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গেই। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি তস্মিনা। আর শুরুতে যে খবরে নজর রাখবো, নিট কাণ্ডে বিরোধী শিবিরের সক্রিয়তা। নেট নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে উত্তাল সংসদ। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক বন্ধের অভিযোগ। মাইক বন্ধ করা হয়নি দাবি ওম বিড়লার। রাজ্যসভাতেও মল্লিকার্জুন খাড়গের মাইক বন্ধের অভিযোগ। বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। मैं बंद नहीं करता हूं। पूर्व में भी आपको व्यवस्था दी थी, यहां कोई बटन नहीं होता। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বেনিয়মের অভিযোগে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। নিটে অনিয়মের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। তবে প্রধানমন্ত্রী থেকে লোকসভার স্পিকার কারোর ভাষণেই উঠে আসেনি নিট প্রসঙ্গ। 5 দশক পুরনো জরুরি অবস্থার কথা উঠে আসলেও সংসদের চৌকাঠে ঢুকতে পারেনি নিট দুর্নীতি। জানিয়ে সংসদে আলোচনার দাবি করেন বিরোধীরা। অভিযোগ, শুক্রবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিট প্রসঙ্গ তুলতেই তার মাইক মিউট করে দেওয়া হয়। हिंदुस्तान के जो स्टूडेंट्स हैं उनको हम जॉइंट मैसेज देना चाहते थे। हाँ दें, आप सुनिए जॉइंट मैसेज देना चाहते थे ऑपोजिशन और सरकार के साइड से कि इस मुद्दे को हम जरूरी मानते हैं और इसीलिए हमने सोचा था कि आज स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें। ठीक है, आप डेडिकेटेड डिस्कशन। अब बात यह है कि दो फोर्सेस हैं। एक तरफ नहीं माने, ओके। কেন এভাবে মুখ বন্ধ করে দেওয়া হলো বিরোধী দলনেতার? এ নিয়ে দফায় দফায় বিক্ষোভে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে যায় অধিবেশন। সোশ্যাল মিডিয়াতেও নিট নিয়ে সোচ্চার হয় কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। একদিকে যেখানে নরেন্দ্র মোদী নিট নিয়ে কিছু বলছেন না, সেই সময় বিরোধী নেতা রাহুল গান্ধী সংসদে দেশের যুব সমাজের আওয়াজ তুলছেন। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মাইক বন্ধ করার মতো কাজ করে যুব সমাজের কণ্ঠরোধ করার ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার ইন্ডিয়া শিবির নিট নিয়ে সংসদে আলোচনা করার বিষয়ে সহমত হয়। युवाओं को मैसेज मिले, घबराए हुए हैं, उनको ये नहीं मालूम कि क्या होने वाला है नीट में, तो पार्लियामेंट से मैसेज जाना चाहिए, उनको भरोसा मिलना चाहिए कि हिंदुस्तान की सरकार और हिंदुस्तान का ऑपोजिशन एक साथ मिलकर स्टूडेंट्स की बात कर। যদিও সরকার পক্ষের দাবি, রাষ্ট্রপতির ভাষণের উপর মোশন অফ থ্যাঙ্কসের সময় এ নিয়ে আলোচনা করা হবে। রাজ্যসভাতেও নিট প্রসঙ্গ তুলতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মাইক বন্ধ করে দেওয়া হয়। নিট বিতর্কের মাঝেই কেন্দ্র ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে কিছু পরিবর্তনের জন্য প্রত্যেকের পরামর্শ প্রস্তাব চেয়েছে। কলকাতা টিভি। একটি দুর্ঘটনা, আবারও মৃত্যু। দিল্লি বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালে ছাদের একাংশ ভেঙে মৃত্যু একজনের, আহত বেশ কয়েকজন। তড়িঘড়ি টার্মিনাল উদ্বোধনে কি বিপত্তি, নাকি রক্ষণাবেক্ষণের অভাব? প্রাণের দায় কার? মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বিরোধী পক্ষের আক্রমণের মুখে পড়েও দায় এড়াচ্ছে কেন্দ্র। শুক্রবার ভোর 5:30 ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি, জলে ডুবে রাজধানীর রাস্তাঘাট। এমনই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একাংশ। মুহূর্তেই ছড়ায় আতঙ্ক, যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে দুর্ঘটনাকে ছাপিয়ে গিয়েছে রাজনীতি। দিল্লির ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর, প্রতিদিন অসংখ্য উড়ানের ওঠানামা, আর তার মধ্যে এই দুর্ঘটনা। ছাদের একাংশ ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর। দেখা যায় গাড়ির ভিতর চাপা পড়ে চালক। ভয়াবহ সেই দৃশ্য। अभी रिसेंटली वो बता रहे हैं कि आप टर्मिनल 2 में जाओ, वहाँ से कुछ आपका एडजस्टमेंट करके देंगे नेक्स्ट फ्लाइट में। बाकी कोई इन्फॉर्मेशन प्रॉपर मिल नहीं रही है। अभी तक कोई क्लियर जवाब नहीं दिया, बस ये बोल दिया है कि ये एयरपोर्ट बंद हो गया, यहाँ पर कुछ नहीं होगा। अब जो भी होगा वो कोई क्लैरिटी ऑफ थॉट नहीं है यहाँ पे कि आगे जाके क्या प्रोसेस है, बट ये है कि यहाँ से कोई फ्लाइट नहीं चलेगी। প্রশ্ন উঠছে, কার গাফিলতিতে এই দুর্ঘটনা? মৃত্যুর দায় কার? রক্ষণাবেক্ষণের অভাবে কি কাল প্রাণ? 2009 সালে ইউপিএ সরকারের আমলে তৈরি হয় এই টার্মিনাল। এই যুক্তিতে দুর্ঘটনা এবং রক্ষণাবেক্ষণের দায় এড়াচ্ছে কেন্দ্র। পাল্টা কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ কংগ্রেসের। মার্চে 1 নম্বর টার্মিনালের উদ্বোধন। 3 মাস আগে ভেঙে পড়ে সদ্য উদ্বোধন করা জব্বলপুর বিমানবন্দরের ছাদও। বিজেপির দুর্নীতি
গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, শপথ জট অব্যাহত। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াত হোসেনের বিধায়ক পদে শপথ গ্রহণে টালবাহানা। উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার অধ্যক্ষের, বিষয়টি দেখার আশ্বাস ধনখড়ের। শপথ বিতর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব রাজভবনের। বিধানসভায় রোজ একই ছবি, এই নিয়ে 3 দিন শপথের আশায় অপেক্ষায় বসে নবনির্বাচিত 2 বিধায়ক। ভগবানগোলার রিয়াত হোসেন সরকার, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দুজনেই তৃণমূলের টিকিটে জয়ী। দুজনেরই দাবি বিধানসভায় শপথ গ্রহণের, কিন্তু রাজ্যপালও নিজের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হস্তক্ষেপ চেয়ে ফোন করেন বিধানসভার অধ্যক্ষ। সায়ন্তিকাদের শপথ নিয়ে বৃহস্পতিবারই রাজভবনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। শপথ বিতর্কে মুখ্যমন্ত্রীকে কড়া জবাব রাজভবনের। সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্টে জবাব দেয় রাজভবন। কি বলা হয় পোস্টে? মুখ্যমন্ত্রী বলেছেন, রাজভবনে নিরাপদ মনে করেন না মহিলারা। কোনো মন্ত্রী এমন নিম্ন রুচির মন্তব্য করতে পারেন না। একটি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অপ্রয়োজনীয় বিষয়ে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। বিধায়কদের শপথ গ্রহণ নিয়েও মতামত জানায় রাজভবন। রাজভবনের বক্তব্য, ভোটে জয়ীরা বিধায়ক হিসেবে বিবেচিত হন। বিধানসভায় বসার জন্য শপথের প্রয়োজন হয়। মানুষের সেবা করতে তাদের কোনো বাধা নেই। অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার 84 সালের উদাহরণ দেন। 84 সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, দেশে অস্থির অবস্থা ছিল। তার সঙ্গে তো 2024-এর তুলনা হয় না। আপনি যাকে খুশি লিখুন, আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। রাজভবনে দাদাগিরি চালাচ্ছেন রাজ্যপাল, এবং বেআইনি ভাবে সংবিধানের অনুমোদন না নিয়েই। আর রাজভবনে মহিলাদের শ্লীলতাহানি হবে, সেটা সেই মহিলা সাধারণভাবে আইনের সাহায্য নেবেন, আর তখন রাজ্যপাল বিশেষ তার অধিকার প্রয়োগ করে বলবেন যে কোন রকম তদন্ত হবে না। তাতে কি প্রমাণিত হয় যে রাজ্যপাল দোষী শ্লীলতাহানিতে? তাতে মহিলারা ভয় পাবেন না তো কি হবে? উপরাষ্ট্রপতি আশ্বাস, রাজভবনের ঝাঁঝালো জবাব। শপথ নিয়ে জটিলতার জট যে খুব তাড়াতাড়ি কাটবে না তা স্পষ্ট। রিয়াত সায়ন্তিকার শপথ তাই আপাতত 20 বাঁও জলে। কলকাতা টিভি। জেলায় জেলায় ফুটপাতের অস্থায়ী হকারদের সরে যাওয়ার 1 মাস সময় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিযানের সাময়িক বিরতির নির্দেশের কথা ঘোষণা করলেও পূর্ণ উদ্যমে ফুটপাতে ফাঁকা করা জারি বীরভূমের বোলপুরে। অন্যদিকে হকার উচ্ছেদের টানাপোড়েনের মাঝে সরকারি জমি বিক্রি করে টাকার বিনিময়ে অস্থায়ী স্টল বসানোর অভিযোগ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের। হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম। আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না। লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার উচ্ছেদের সাময়িক বিরতির নির্দেশের পরও বীরভূমের বোলপুর পুরসভার হকার উচ্ছেদ অভিযান অব্যাহত।
মহকুমা শাসক বোলপুর পুরসভার চেয়ারপারসনের নেতৃত্বে শহর বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর ফুটপাথ দখলমুক্ত করার অভিযান চলল শুক্রবারও। আমাদেরকে শুধু বলেছিল যে ফুটপাথের সামনে যে সেট আছে অবৈধভাবে যে সব জিনিসপত্র রাখা হয় সেইগুলো সরিয়ে নেবে, নাহলে পৌরসভা দপ্তর থেকে এসে ওগুলো নিয়ে চলে যাবে, এইটুকু জানানো হয়েছিল। মালপত্র দোকান ভেঙে দেবে, দোকানের মাল বার করতে হবে, এই কথাটা কিন্তু উল্লেখ করেনি। মানুষ কি করে খাবে, কিটা কর্ম নাই আর নাই, জীবিকা কিছু নাই, এই দোকানদানি নিয়ে তারা কর্ম করে খাচ্ছিল, বুঝলেন তো, এই সব করে সংসার চালাচ্ছিল। এটা হঠাৎ ভাঙিয়ে দিয়ে মানুষের কত ক্ষতিকর করলো। পাড়ায় পাড়ায় মাইকিং করে অবৈধ দোকানীদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে পুরসভা। পাশাপাশি মুখে মুখে ফুটপাথ খালি করে দেওয়ার বার্তাও ছড়িয়ে দিচ্ছে পুর কর্তৃপক্ষ। ফুটপাথ খালি করার অভিযান পুরসভা বন্ধ করবে না বলে দাবি বোলপুর পুরসভার চেয়ারপারসনের। তাদের যেটুকুনি কাগজপত্র আছে তার জন্য তো সময় আছে, তাদেরও তো এটা বিবেচনা হওয়া দরকার যে আমরা ফুটপাতে কেন এই ধরনের ব্যবসা করব। সবাই জ্ঞানী গুণী মানুষ। আর একটা কথা দেখুন, 24 তারিখে ডিএম ম্যাডাম সভা করেছেন, এতদিন তো সবার আর কানে কানে চলে গেছে কথাটা, তো তারা তো এবার যে খবরে নজর রাখবো, বারুইপুরের সাহাপাড়ায় পথ দুর্ঘটনা। সাত সকালে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে 2 জনের এবং আহত হয়েছেন 3 জন। একদমই ভাস্বতী, আজ যে খবর সামনে আসছে, নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই বোলেরো গাড়ি ধাক্কা মারে এবং বৈদ্যুতিক খুঁটিতে উল্টো দিক থেকে লরি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 2 সবজি বিক্রেতার, অন্যদিকে এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। সাত সকালেই পথ দুর্ঘটনা, বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বৈদ্যুতিক খুঁটিতে। সবজি বোঝায় ওই গাড়িটি ছিল এবং যে খবর পাওয়া যাচ্ছে যে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত 3 জন। এবং বারুইপুরের সাহাপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে মৃত্যু হয়েছে 2 জনের, আহত 3 জন এবং যেমনটা জানা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই বোলেরো গাড়ি ধাক্কা মারে বৈদ্যুতিক খুঁটিতে। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি। প্রিয়গোপাল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? একদম দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে সূর্যপুর থেকে বোলেরো গাড়িটি সবজি নিয়ে যাচ্ছিল যাদবপুরের দিকে এবং যাদবপুরের দিক থেকে একটি লরি আসছিল সূর্যপুরের দিকে, কিন্তু তারই মধ্যে বারুইপুর সাহাপাড়াতে বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে সেই লরিতে গিয়ে ধাক্কা মারে এবং এই ঘটনায় যে বোলেরো গাড়ির যে 4 জন ছিল তার মধ্যে 2 জন মারা যায় এবং আরো বাকি যে 3 জন ছিল লরি সমেত তাদেরকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে। বেশ, ধন্যবাদ তোমাকে প্রিয়গোপাল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বারুইপুরে সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সাহাপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত 3 জন এবং যেমনটা জানা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই বোলেরো গাড়ি ধাক্কা মারে এবং বৈদ্যুতিক খুঁটিতে উল্টো দিক থেকে লরি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 2 সবজি বিক্রেতার। সাত সকালে পথ দুর্ঘটনা বারুইপুরের সাহাপাড়ায়। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নির্বাচনী কার্যালয় খুলতেছে দোকান ভাড়া। ভোটের পর সেই ভাড়ার টাকা না দিয়ে পাল্টা দোকান মালিককে হুমকি তৃণমূল কাউন্সিলরের। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী সহ পুরুলিয়া পুলিশ সুপারকে অভিযোগ মহিলার। পুরুলিয়ার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। লোকসভা ভোট চলাকালীন নির্বাচনী কার্যালয় খোলার জন্য পুরুলিয়া 5 নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় এক মহিলার কাছ থেকে জোর করে তার দোকান ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে। দোকান মালিক ওই মহিলার অভিযোগ, কাউন্সিলরের কাছে টাকা চাওয়া হলে তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। এরপর অভিযোগকারী মহিলা সামাজিক মাধ্যমে সরব হন। তারপরই পাল্টা হুমকি ও ভয় দেখাতে শুরু করেন কাউন্সিলর। অভিযোগ মহিলার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। যা দিয়েছি ওটাই আপনি চুপ থাকুন, না হলে বলছে আপনাকে ওখানে থাকতে দেওয়া হবে না। আর যেহেতু আমি একা, আমার বৃদ্ধা বাবা, মানে আমার ওই ভাড়ার টাকায় সংসার চলে, তো ওই জন্য আমি নিরুপায় হয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। তো এইটার হিসাবে উনি আমাকে উপরন্তু কোর্ট থেকে একটা অর্ডার পাঠান যে আমি যদি ওনার কাছে 15 দিনের মাথায় ক্ষমা না চাই তাহলে উনি আমার উপর 25 লাখ টাকা মানহানির কেস করবেন। আমি কোথার থেকে পাবো 25 লাখ টাকা? বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতা তথা পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালির। আমরা যাতে বসে ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায়, কি সমস্যা হয়েছে, কি হয়েছে, এটা আমরা তো
শুধু মহিলার অভিযোগ শুনছি, কাউন্সিলরেরও বক্তব্য শোনা দরকার আছে। তো বসে আশা করছি ব্যাপারটা মিটে যাবে। কাউন্সিলরের বিরুদ্ধে এমন অভিযোগে কটাক্ষ বিজেপির। তো এরা করেই থাকে এবং তা পুনরাবৃত্তি ঘটলো। তো নতুন কিছু নাই, এদের শিক্ষা নেওয়া উচিত যে পুরুলিয়া লোকসভা ভোটে যেভাবে পুরুলিয়া শহরের মানুষ জবাব দিয়েছে, আগামী দিনেও কিন্তু বিভিন্ন ভোটে কিন্তু শাসক দলকে কিন্তু আরও উত্তমভাবে জবাব দেবে। মুখ্যমন্ত্রী দলের কর্মী নেতাদের এক সুরে বাঁধার কথা বললেও নেতাদের হুমকি, চমক ধমক চলছেই। মুখ্যমন্ত্রীর বার্তা কি পৌঁছচ্ছে না দলীয় কর্মীদের কাছে? প্রশ্ন রাজনীতির কারবারিদের। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও চলছে জমি জবরদখল। একাধিক পুরসভার বিরুদ্ধে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। তবুও হুঁশ ফিরছে না। রাজপুর, সোনারপুর পুরসভা ও ঝাড়গ্রামে উঠল এমনই অভিযোগ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে পুরো এলাকায় বিক্রি হচ্ছে জমি। বিষয়টি নাকি জানেই না রাজপুর সোনারপুর পুরসভা। যদিও এই ঘটনায় বারুইপুর মহকুমা শাসকের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার 18 ও 15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ময়লাপোতা এলাকাতে গড়ে উঠেছে পুরসভার ডাম্পিং স্টেশন। পুরসভার নিয়ম অনুযায়ী ডাম্পিং স্টেশনের 200 মিটারের মধ্যে জনবসতি করা যায় না। 4.5 লাখ টাকা কাটা, হ্যাঁ? কার কাছ থেকে কিনলেন এই জমি? করবো, কাগজগুলো এখন বাকি আছে তো, সব কাগজ এখন রেডি হয় না, করে নাও। আপনারা কিনেছেন কোথায়? পৌরসভার লোকের কাছ থেকে? না, ওই ডবিনের কাছ থেকে। আমি কেন বিক্রি করতে যাবো সেটা বলবে তো? সেটা তো আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। না, আমি কেন বেচবো? জমির মালিক ওখানে আছে, ব্যাসালি পাড়ায় বাড়ি, রাজীব ঘোষ, শেফালি ঘোষ। বোর্ড যদি লাগানো থাকে পৌরসভা অ্যাকুইজিশন নোটিশ পাঠাবে, দিয়ে বন্ধ করে দেবে, রেজিস্ট্রি বন্ধ হয়ে যাবে। পুরো প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই কাজ হচ্ছে সেদিকে আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের বক্তব্য, অভিযোগ এলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখব নিশ্চয়ই। এইটা বেআইনি হচ্ছে, টোটালি বেআইনি হচ্ছে। এটা দেখার দায়িত্ব পৌরসভার, সেই দেখার দায়িত্ব পৌরসভাকে নিতে হবে। তৈরি করে ফেলেছে, তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে চলছে দেদার সরকারি জমি দখল। ঝাড়গ্রামে কুর্মী আদিবাসী চাষিদের জমিতে কারখানার ছাই ফেলে জমিকে বন্ধা করে দেওয়ার অভিযোগ। বিঘের পর বিঘে জমি ভুয়ো মালিক সাজিয়ে জাল দলিল করে দখলে নিচ্ছে বেআইনি কারখানার মালিক। জমির চরিত্র বদল করে বেমালুম চলছে জমি দুর্নীতি। এলাকাবাসীর অভিযোগ, কয়েকজন প্রশাসনিক আধিকারিক ও কিছু রাজনৈতিক দলের নেতার মদতে এসব কাজ হচ্ছে। অভিযোগের তীরে ঝাড়গ্রামের বিএলআরও রামকৃষ্ণ মণ্ডল। হঠাৎ করে জমির মালিকানা ওয়ারিশ বেরিয়ে গেছে এবং সেটা অন্যায়ভাবে সেটা তার বিরুদ্ধে অভিযোগ করলাম ক্রেতা বিক্রেতা এবং মিউটেশন যিনি করেছেন বিএলআর। ইউনিভার্সিটির অপোজিটে একটা জমি ভুয়ো কাগজ বানিয়ে সেখানে জমিও দখল করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের যারা চাষি তারা দীর্ঘদিন থেকে তাদের ঠাকুরদাদার আমল থেকে তারা দখল করে আছে সেই জায়গা। সেখানের ভুয়ো কাগজ বানিয়ে তারা সেই জমি দখল করে ডান দিক বাম দিক যেদিকে দেখবেন আপনি জবরদখল, যেদিকে দেখবেন। আমারই মানে পূর্বপুরুষের জমি এইরকম। আমি যখন বিএলআর কাছে তথ্য চাইতে যাচ্ছি, উনি বলছেন না এটা 1 নম্বর প্রতিষ্ঠানের তথ্য আপনাকে দেওয়া, অথচ সেই আমার দাদুর জমি, আমার বাবারা দখল, বুঝতে পারছি তো, সেই জমি এখন পাঁচিল দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে, সেই জমি আর আমরা দখলে। জমি দখলে বিজেপির নিশানায় শাসক দল। যে কতটা ফরেস্ট ল্যান্ড, একটা মানে পাবলিক জমির কথা ছেড়ে দিন, সেটা না হয় মানুষ টাকার লোভে বিক্রি করে দিয়েছে, কিন্তু ফরেস্ট ল্যান্ড কি করে তারা দখল করতে পারে? প্রশাসনের মদত মানে 100% মদত আছে। 100% মদত না থাকলে কেন তারা চুপ, কেন তারা নীরব? প্রশাসনের কি দৃষ্টি আকর্ষণ এর আগে হয়নি? মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন জমি জবরদখল থেকে শুরু করে একাধিক ইস্যুতে। তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জমি জবরদখল থেকে হস্তান্তরের কাজ। সোনারপুর থেকে সুখদেব দে, ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।